গোপাল যাচ্ছে গোপাল। নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের জামাইয়ের হাতে খড়ি। সাথে থাকো আর শুনতে থাকো। ও মধুদা, আমি আসলাম। আর 4-5টা চিঠি আছে, দিলেই হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো যদু। এই হলো গোপালের গ্রামের ডাকঘর, যেখানে সব জায়গা থেকে চিঠি এসে জড়ো হয়, তারপর সবার বাড়ি বাড়ি চলে যায়। এমনই একদিন গোপালের মেয়ে রাধা তার স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়িতে চলে এসেছে। শ্বশুর বাড়ি যাবার নামটুকু নেয় না। গোপালের একমাত্র জামাই তাই সোহাগ করে বউকে একখানি চিঠি লেখে, সাথে শ্বশুরের জন্যও একখানি চিঠি লেখে। সেদিন দুপুরবেলা গোপালের বাড়িতে পোস্টমাস্টার এসে হাজির। ও গোপালদা, বাড়ি আছো? চিঠি আছে। কে? মধু, আসছি, দাঁড়াও। মধু নয় গো গোপালদা, আমি যদু। তা কে চিঠি পাঠিয়েছে যদু? শোনো গোপালদা, চিঠিতে ঠিকানাটা স্ট্যাম্প মারা ছিল, আর ওপরে যে কার নাম লেখা কিছুই বুঝতে পারলাম না। তুমিই পড়ে দেখো। এরপর যদু পোস্টমাস্টার চিঠি দিয়ে চলে যায়। গোপাল চিঠি নিয়ে ঘরের ভেতর চলে যায়। গোপালের স্ত্রী ও তার মেয়ে রাধা দুজনেই ঘরে বসে গল্প করছিল। ঠিক সেই সময় গোপাল ঘরে প্রবেশ করে। রাধা মা, দেখ তো, যদু এসে চিঠি দিয়ে গেল। কার নাম লেখা ওপরে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও দেখি দেখি, বাবা, এই চিঠিটা তোমার জামাই লিখে পাঠিয়েছে। তুই কি করে বুঝলি জামাই লিখে পাঠিয়েছে? বাবা, তুমি যেহেতু পড়তে পারছো না, পোস্টমাস্টারও যেহেতু পড়তে পারেনি, তার মানে বুঝতে পারছো না এটা তোমার বিদ্যেধর জামাইয়ের লেখা। এই নাও ধরো, এই চিঠিটা তোমার, আর এইটা আমার চিঠি। আচ্ছা মা রাধা, বল তো তুই কি করে বুঝলি এইটা তোর, এইটা আমার? দেখতে পাচ্ছ না বাবা, আমার চিঠিতে কেমন লাল সিঁদুর ছোঁয়ানো? এটাই আমার চিঠি। যাও যাও, গিয়ে পড়ে দেখো তোমার জামাই কি লিখেছে। গিন্নি, ঘরে চলো, গিয়ে পড়ে দেখি জামাই কি লিখেছে। হ্যাঁ হ্যাঁ চলো, গিয়ে পড়ে দেখি। এরপর গোপাল তার স্ত্রীকে নিয়ে পাশের ঘরে চলে আসে। গোপাল তার একমাত্র আদরের জামাইয়ের চিঠি পড়তে তার বিদ্যা বুদ্ধি সবই ঢেলে দেয়, কিন্তু একটা শব্দ সে উদ্ধার করতে পারে না। ওগো, শুনছো? কখন থেকে তো চিঠি পড়ছো, কি লিখেছে একটু জোরে জোরে পড়ো না, আমি একটু শুনি। শোনো গিন্নি, আমাকে আর চটিও না, এমনি একটা শব্দ উদ্ধার করতে পারলাম না, তুমি পড়ে দেখো। ওগো, কি চাতা বলছো? আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কি করে পড়বো? তাহলে আর বেশি কথা বলো না। তোমার জামাই ডাক্তারি না পড়েও বিলেত ফেরত ডাক্তার হয়ে গেছে। তার হাতের লেখা ডাক্তারও পড়তে পারবে না। ওগো, এই জন্যই তো আমি তোমাকে দুদিন আগে সরস্বতী পুজো করার কথা বলছিলাম, তুমি তো খেকিয়ে উঠলে আমার ওপর। বলি, কথা হচ্ছিল চিঠি পড়া নিয়ে, তার মধ্যে আবার সরস্বতী পুজো আসলো কোথা দিয়ে? ওগো, আমাদের মেয়ে রাধা, ও তো অনেক পড়াশোনা করেছে, কিন্তু আমাদের জামাই সে তো শুধু 3-4 ক্লাস পড়েছে, তাই সে ভালো করে লিখতেও পারে না। এই নিয়ে মেয়ের সাথে প্রায়ই ঝগড়া হয়। তাই আমি ভেবেছি এবছর আমরা সরস্বতী পুজো করব, জামাইকে আবার নতুন করে হাতে খড়ি দেয়াবো, তারপর আমাদের জামাই আবার নতুন করে পড়ালেখা শিখবে। তা গিন্নি,
কথাটা তুমি মন্দ বলনি, তবে জামাই কি রাজি হবে? হবে গো হবে, জামাইকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো, তারপরে ধরে বেঁধে তাকে হাতে খড়ি দেয়াবো। ওগো, তুমি একটা শক্ত করে চিঠি লিখে দাও, যাতে জামাই কালকেই চলে আসে। ঠিক আছে গিন্নি, আমি আজ ওই জামাইকে শক্ত করে একটা চিঠি লিখে পাঠাচ্ছি, যাতে সে কালই চলে আসে। ঠিক আছে গিন্নি, আমি তাহলে পোস্ট অফিসে চিঠিটা ফেলে ওই পথে ঠাকুর নিয়ে চলে আসছি। ওগো, সাবধানে যাও, দুক্কা দুক্কা। এরপর গোপাল চিঠি পোস্ট করতে ও ঠাকুর আনার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এরপর গোপাল বেশ কিছু ঠাকুর দেখার পর একটি ঠাকুর পছন্দ করে মাথায় করে নিয়ে আসে। বলে, ও গিন্নি, এদিকে এসো, ঠাকুর চলে এসেছে। এরপর সবাই মিলে বিদ্যের দেবী সরস্বতীকে বরণ করে ঘরে নিয়ে যায়। ঠিক সেই দিন বিকেলবেলা গোপালের বিদ্যেধর জামাই নাচতে নাচতে শ্বশুর বাড়ি এসে হাজির। রাধা, ও রাধা, আমি এসে গেছি। ওগো, দেখো দেখো, জামাই বাবাজি এসে গেছে, চলো বাবা ঘরে চলো। গোপালের স্ত্রী ও কন্যা দুজনেই জামাইকে পেয়ে খুব খুশি। এরপর সবাই মিলে ঘরে চলে যায়। ঘরে যাবার পর গোপালের মেয়ে রাধার মুখ থেকে তার জামাই সবই জানতে পারে। ছি 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 রাধা, তুমি এগুলো কি বলছো? আমার কি এখন হাতে খড়ির বয়স? লোকে কি বলবে? তা জামাই বাবা, সবই তো শুনেছ রাধার মুখে। কালকে সরস্বতী পুজো, তৈরি থেকো তুমি। শ্বশুর মশাই, আমি হাতে খড়ি দেব না, আমার বড় লজ্জা করবে। তুমি যদি কালকে হাতে খড়ি না দাও, তাহলে আমি মহারাজকে বলে তোমায় শুলে চড়াবো। এবার ভেবে দেখো, তুমি লজ্জা করবে না শুলে চড়বে? ওগো, বাবার কথায় রাজি হয়ে যাও, নয়তো তোমার কপালে দুঃখ আছে। ঠিক আছে, তাহলে তাই হোক। শুলে চড়ার থেকে হাতে খড়ি অনেক ভালো। শোনো, এই বইটায় সরস্বতী পুজোর মন্ত্র আছে, ভালো করে মুখস্থ করো, কাল অঞ্জলি দিতে হবে। আমি গেলাম। বেচারা গোপালের জামাই বাধ্য হয়ে সরস্বতী পুজোর মন্ত্র মুখস্থ করতে থাকে। পরদিন সকালে সবাই মিলে পুজো মণ্ডপে হাজির হয়। সরস্বতী পুজোর মাধ্যমে গোপালের জামাইয়ের হাতেখড়ি সম্পন্ন হয়। এরপর সবাই মিলে ঘরে যায়। এরপর গোপাল স্ত্রী কন্যা সবার সামনে জামাইয়ের মুখ থেকে সরস্বতী পুজোর মন্ত্র উচ্চারণ শুনতে চায়। আচ্ছা বাবা জামাই, একবার তুমি মন্ত্রটা উচ্চারণ করো দেখি, কেমন বিদ্যে পেলে মা সরস্বতীর থেকে। গোপালের কথা মতো জামাই সরস্বতী পুজোর মন্ত্র উচ্চারণ করতে শুরু করে। দেবী চরাচর সারে, কুচশিষ ভূত মুক্তাহারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মহাভাগে, বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমো। জামাইয়ের ভুলভাল মন্ত্রোচ্চারণ শুনে গোপাল অজ্ঞান হয়ে যায়। এদিকে গোপালের স্ত্রী আর কন্যে দুজনেই দৌড় লাগায়। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার মতামত মন্তব্য করে জানাবেন।